বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে। তো আমার একটা প্রশ্ন, আমি এটা করতে চাই যে আমাদের বিশেষ করে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন, কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না। আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বামপন্থী রাজনীতিবিদদের উদ্দেশ্যে একটা বড় ধরনের প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সে প্রশ্নটা হচ্ছে যে তারা নাকি আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়। এই কথার পরিপ্রেক্ষিতেই তিনি আবার বলেছেন যে আমাকে ক্ষমতা থেকে উৎখাত করার পরে সেই শূন্য স্থানে কাকে বসানো হবে, কে হবে নেতা। এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন, যে তাকে ছাড়া বাংলাদেশ কিন্তু আর চলতে পারবে না। এই প্রশ্নটা নিয়েই আমি আলোচনা করব, কিন্তু তার আগে তিনি আরেকটা বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনে আলোচনা করেছেন। সেটা হচ্ছে যে গত 7ই জানুয়ারির নির্বাচন তার দৃষ্টিতে স্বাধীনতা যুদ্ধের পর এ যাবৎকালে যত নির্বাচন হয়েছে সেটার মধ্যে নাকি সর্বোৎকৃষ্ট, সবচেয়ে গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ। তো আমরা সেই আলোচনাটাই করতে পারি যে 7ই জানুয়ারির নির্বাচন সবকিছু বাদ দিয়েই তার কথা মতোই যদি আমরা ধরে নেই শান্তিপূর্ণ, হ্যাঁ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর। এখন এই উৎসব মুখর এবং শান্তিপূর্ণ কেন হলো? যে সেখানে আমরা দেখতে পাই এক একটা কনস্টিটিউয়েন্সিতে আওয়ামী লীগের 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে দাঁড়িয়েছে এবং এর মধ্য থেকে একজনকে নির্বাচিত করবে এবং ভোট দেবে কারা? আওয়ামী লীগের লোকজন যারা আছে তারাই। তাহলে এখানে একটা কাউন্সিল অধিবেশনের মতো হচ্ছে। আর এই কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে কি হবে? এক একটা কনস্টিটিউয়েন্সিতে এক একজন কাউন্সিলর নির্বাচন করতে হবে। এই কারণেই এটা আমরা ইতিপূর্বে যত রাজনৈতিক দল আছে তারা যখনই কাউন্সিল অধিবেশন করে সেটা হয় একটা উৎসব মুখর পরিবেশে এবং ধুমধাম করে হয়ে থাকে। এবং 7ই জানুয়ারির নির্বাচনটা হয়েছে ঠিক আওয়ামী লীগের একটা কাউন্সিল। সেই কাউন্সিল অধিবেশনে তারা 300 সদস্য নির্বাচিত করেছে এবং এই 300 কাউন্সিলর এখন বর্তমানে দামি যে জাতীয় সংসদ আছে সেই সংসদে বসেছে। এখন এই দলীয় নির্বাচনটাকেই তারা নির্বাচন হিসাবে ধরে নিচ্ছে, জাতীয় নির্বাচন। কিন্তু সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যে মানবাধিকার রিপোর্ট দেওয়া হয়েছে, সারা পৃথিবী জুড়েই তারা এই মানবাধিকার রিপোর্টটা দিয়ে থাকে। সেখানে কিন্তু একটা কথা পরিষ্কার করে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের ক্ষমতা পরিবর্তন করার যে ক্ষমতা সেইটা হারিয়ে ফেলেছে, অর্থাৎ জনগণ ভোট দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এইটা বলার পরে শেখ হাসিনা এখন যে কথাটা বললেন একেবারে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা ভেবে দেখার বিষয়। এখন যারা আন্দোলন সংগ্রাম করছে, বিএনপি অতি ডান অতি বাম যাই বলেন না কেন, বামপন্থী রাজনীতিবিদ আছে, ইসলামী দলগুলো আছে, বিএনপি মধ্যপন্থী দল হিসাবে বিএনপি আছে, তারা সবাই মিলে এখন এই সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করছে। আর এই আন্দোলনকে ঠেকানোর জন্য শেখ হাসিনা অনেকগুলো পদ্ধতির কথা বলেছেন। এর মধ্যে তিনি আবার একটু ইঙ্গিত দিয়েছেন যে আমেরিকাতে এখন ফিলিস্তিন পন্থী যে সংগ্রাম আন্দোলন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে যেভাবে দমন করা হচ্ছে, আমেরিকার পুলিশ যেভাবে দমন করছে, তিনিও বলেছেন যে এখন থেকে ঠিক আছে, এই যারা আমার বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, রাস্তায় নামবে, তাদেরকেও আমরা এইরকম পুলিশ দিয়ে পিটাবো, যাই কিছু করার দরকার ওই রকমই করানো হবে। তিনি একটু উল্লেখ করলেন যে 28 অক্টোবর যে মহাসমাবেশ হয়েছিল সেই মহাসমাবেশে নাকি তিনি পুলিশকে অত্যন্ত ধৈর্য ধরতে বলেছিলেন। সেই ধৈর্য তারা ধরেছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা নাকি এতই উচ্ছৃঙ্খল হয়ে গেছিল, সেখানে একজন পুলিশকে পিটিয়ে মেরেছে, তারপর পুলিশ হাসপাতালে সেখানে অগ্নিসংযোগ করেছে, গাড়ি পুড়িয়েছে, এই সমস্ত অভিযোগগুলো তিনি করলেন। কিন্তু প্রকৃত ঘটনা সম্পর্কে
আমেরিকা হোক এবং পশ্চিমা বিশ্ব কিন্তু তাদের নিজেদের উদ্যোগে কিছু তদন্ত করেছে, তদন্ত করে দেখেছে যে এইখানে কিভাবে পুলিশ দিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে 28 অক্টোবরের মহাসমাবেশকে মাত্র 32 থেকে 35 মিনিটের মধ্যে ভণ্ডুল করে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সেই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এটা তো শুধুমাত্র বিএনপি বললেই হবে না, সারা পৃথিবীর লোকজন স্যাটেলাইটের মাধ্যমে দেখেই কিন্তু এটার একটা কনক্লুশন টেনেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনক্লুশন টেনেছেন এভাবেই যে তিনি পুলিশকে একেবারে ধৈর্য ধরার জন্য বলেছেন, কিন্তু পুলিশ তো সেদিন ধৈর্য ধরে নাই। পুলিশও মাত্র বললাম তো যে মাত্র 32 থেকে 35 মিনিটের মধ্যে পুরা সমাবেশকে ভণ্ডুল করে দিয়েছে। প্রধানমন্ত্রী আরেকটা কথা খুব তাৎপর্যপূর্ণ সেটা বলেছেন। এক সাংবাদিকের প্রশ্ন ছিল যে যেহেতু 7ই জানুয়ারির নির্বাচনটা ভণ্ডুল করার জন্য আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব একটা ষড়যন্ত্র করছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে এমন একটা পদ্ধতি তিনি প্রবর্তন করেছেন যা একেবারে প্রশংসার দাবিদার। এই কথা বলার পরে লুপে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, হ্যাঁ, এমনই নির্বাচন করা হয়েছে যেটা খুবই গ্রহণযোগ্য হয়েছে এবং এইটাই আগামী যে উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনেও কিন্তু এটা প্রতিফলন ঘটবে। আর একটা কথা হচ্ছে যে এই নির্বাচনেও বিএনপি আসে নাই বা অন্যান্য রাজনৈতিক দল আসে নাই, তার কারণ হচ্ছে তারা নাকি নির্বাচনে হেরে যাবে, নির্বাচনে দাঁড়ানোর মতো সক্ষমতা তাদের নেই, এ কারণে তারা নির্বাচনে আসছে না। এখন নির্বাচনের সক্ষমতা নেই, এই কারণেই বিএনপি 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তারপরে 18 সালে নির্বাচন করেও দেখেছে যে আগে রাতে ভোট হয়ে গেছে, আর এবার 2024 সালে যখন নির্বাচন হলো তখনও বিএনপি আসে নাই। এটা বিএনপির নাকি কোনো সক্ষমতা নেই। আচ্ছা, আমি একটা কথা এখন বলতে চাই, আওয়ামী লীগের তো খুবই সক্ষমতা ছিল, তাহলে কেন আওয়ামী লীগ সেই 1988 সালের নির্বাচনে কেন যোগদান করে নাই, অংশগ্রহণ করে নাই? কেন তারা 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করে নাই? কেন তারা 2007 সালের যে নির্বাচন ছিল সেই নির্বাচনও কেন বয়কট করেছিল? তারা তিনটা নির্বাচন বয়কট করেছে, তাহলে কি তাদের কোন রকম নির্বাচনে দাঁড়ানোর সক্ষমতা ছিল না? কিন্তু তারা তো ঠিকই 1986 সালের নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদ স্বৈর শাসককে তারা বৈধতা দিয়েছিল। ওই নির্বাচনে যাবে না বলে আওয়ামী লীগ চট্টগ্রামের লালদিঘি ময়দানে শেখ হাসিনা নিজেই ঘোষণা দিয়েছিলেন যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। অথচ দেখা গেল 3 দিন পরেই তিনি একেবারে ইউটার্ন নিয়েই এরশাদের অধীনে নির্বাচনে গেলেন এবং এরশাদের সেই সামরিক স্বৈর শাসককে তিনি আরো বৈধতা দিয়ে আরো 6 বছর তার মেয়াদ বাড়িয়ে দিলেন। এইটা হচ্ছে তার আতাত, যখন যেখানে তার আতাতের সুবিধা হয়েছে তখন তিনি সেই জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আর যেখানে তার প্রয়োজন হয় নাই এবং আতাত যেখানে ষড়যন্ত্র করার দরকার হয়েছে তখন তিনি সেই সমস্ত জায়গায় নির্বাচনে যান নাই। কিন্তু বিএনপি 1986 সালের নির্বাচনেও যায় নাই, 1988 সালের নির্বাচনেও যায় নাই, শুধুমাত্র এরশাদকে বৈধতা দেওয়া হবে বলেই এই নির্বাচন থেকে তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার এই সিদ্ধান্ত যে সঠিক ছিল, অনেক বামপন্থী রাজনীতি যেমন সেই সময় 5 দলীয় জোট, যেটা বাম জোট বলা হয়, সেই বাম জোটও পর্যন্ত খালেদা জিয়ার সেই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছিল এবং আওয়ামী লীগের শেখ হাসিনার থেকে সেই 5 দলীয় বাম জোট তারা বেরিয়ে এসেছিল। এখন যদিও তারা এখন আওয়ামী লীগের সাথে আছে, শেখ হাসিনার সঙ্গে আছে। অতএব দেখা যাচ্ছে যে এইটা শেখ হাসিনা যে যুক্তি এখানে উপস্থাপন করেছেন যে বিএনপির নির্বাচনে যাওয়ার কোনো সক্ষমতা নেই, এইটা সম্পূর্ণরূপে একটা ভ্রান্ত ধারণা। তিনি যদি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা আন্তর্জাতিক সুপারভিশনের অধীনে যদি একটা নির্বাচন দিয়ে দেখেন না, তাহলে বোঝা যাবে যে কারা বিজয়ী হয়ে আসে। কিন্তু বারবার এক একটা নির্বাচনের এমন এক একটা কৌশল তৈরি করছেন। 2014 সালের এমন একটা কৌশল তৈরি করলেন যে সেখানে কারো ভোট দেওয়ার দরকার হয়নি, 154 জন নির্বাচিত হয়ে গেছেন। আবার 2018 সালে এসে তিনি আগে রাতে ভোটটা নিয়ে নিলেন। 2024 সালে এসে একই কাজ করলেন, যে এখানেও কাউকে ভোট দিতে হলো না। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে তিনি চেয়েছেন যে জনগণ যাতে ভোট দিতে না আসে, জনগণের ভোটের অধিকার তিনি হরণ করে নিলেন। এই কারণেই
আজকে তিনি বারবার শুধুমাত্র প্রশাসন দিয়ে, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, এই সমস্ত প্রশাসনের উপরে ভর করেই তিনি এই ক্ষমতা টিকিয়ে রেখেছেন এবং জনগণের ভোটের অধিকার, তাদের যে সার্বভৌম অধিকার, সেই অধিকারকে তিনি নস্যাৎ করে দিচ্ছেন এবং কথায় কথায় তিনি এইগুলোকে মানে ফলাও করে প্রচার করছেন। আর একই সঙ্গে তার যে সমস্ত বসংবদ, এই যে সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, তারা সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এতেও তার পোষাচ্ছে না। এরপরেও তিনি বলেন যে বাংলাদেশে নাকি কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধি বিক্রি করে তারা চলে, তারা নাকি তার বিরোধিতা করে। কোথায় এখন বাংলাদেশে সিভিল সোসাইটির সেই জায়গা আছে? এখানে তো সবাই যদি, যারা শুধুমাত্র আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ না শুধু, শেখ হাসিনাকেই যারা তওয়াজ করবে, স্তুতি করবে, তারাই কেবলমাত্র কথা বলতে পারবে। আর বাকি যারা তার বিরোধিতা করবে, সবাইকে হয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, না হলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই সমস্ত নানান কায়দা কানুন করে তাদের কথাগুলো বন্ধ করে দেওয়া হয়।